আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এখন আমরা গতদিন কিছু ক্লাস করতে করতে বাদ হয়ে গেছিল। তারপরের টপিক থেকে যে টপিকগুলো আলোচনা করা হয়েছে তো সেগুলো তো লাইভে আছে, ওটা রেকর্ড ক্লাস দেওয়া আছে, গ্রুপে দেখে নিবা। আর বাকি যে পার্টগুলো আছে যেগুলো আমরা এখনও কভার করতে পারি নাই সেগুলো এখন একটু রেকর্ড করে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো কিছু যে জিনিসগুলো বাকি ছিল সেটা হচ্ছে অম্লক্ষার মেথি, ঠিক আছে? অম্লক্ষার টাইট্রেশন, অম্লক্ষারের অম্লক্ষারের যে টাইট্রেশন এবং যে নর্মাল যে টাইট্রেশনের ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং এখানে যে সূত্রগুলো আছে, দেখো সূত্রগুলো আমি লিখে রাখছি, দুইটা সূত্র। যেটা সহজ মনে হয়, যেটা তোমার কাছে বোধগম্য মনে হয় সেটা তুমি করতে পারবা। এক্ষেত্রে তুমি যদি এই সূত্রটা ব্যবহার করো সেক্ষেত্রে তোমাকে বিক্রিয়াটা লেখা লাগবে, বা বিক্রিয়াটা তোমাকে অবশ্যই মুখস্থ থাকা লাগবে। কারণ এখানে যে দেখো বিক্রিয়া যে মোল সংখ্যা, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল বিক্রিয়া করছে, সালফিউরিক অ্যাসিড কত মোল বিক্রিয়া করছে, এটা তোমার জানা লাগবে। কিন্তু তুমি যদি এই সূত্রটা ব্যবহার করো, দেখো এই সূত্রটা ব্যবহার করলে তোমাকে যদি জাস্ট বলে দেয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড ও সালফিউরিক অ্যাসিড, তোমার আর বিক্রিয়া করার প্রয়োজন হচ্ছে না। কেন? কারণ এখানে আছে তুল্য সংখ্যা। আর তুল্য সংখ্যাটা কি? মুখস্থ। তুল্য সংখ্যাটা কি করতে হয়? মুখস্থ জিনিস, বা তুমি খুব সহজে বুঝতে পারবে। মুখস্থ না করলেও কি কিছু টেকনিক অবলম্বন করে বুঝতে পারবে। যেমন সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা হচ্ছে 2। কেন 2? কারণ দেখো সালফিউরিক অ্যাসিডকে শমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। কয় মোল? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগে। অথবা শর্টকাট উপায় কি, দেখো এটা একটা কি হাইড্রাসিড। হাইড্রাসিড কি? এখানে কি আছে? হাইড্রোজেন আছে। একটা হাইড্রাসিডে যতটি হাইড্রোজেন থাকবে, যতটি হাইড্রোজেন থাকবে সেটি হবে কি তার তুল্য সংখ্যা। তবে সালফিউরিক অ্যাসিডে দেখো কয়টা হাইড্রোজেন আছে? 2টা হাইড্রোজেন আছে। তার জন্য এর তুল্য সংখ্যা কত? 2। তো তুমি খুব সহজে কি অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা 2 বসায় দিলা, তোমার এখানে বিক্রিয়া করার কোনো প্রয়োজন হচ্ছে না। আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে একটা ক্ষার, ওই ক্ষারের ক্ষেত্রে তুল্য সংখ্যাটা কি? নর্মালি সংখ্যাটা হচ্ছে ওই ক্ষারকে প্রশমিত করতে কত মোল অ্যাসিড লাগে, ওইটাই কি সোডিয়াম বা ক্ষারের একটা তুল্য সংখ্যা। অথবা তুমি যদি এভাবে না চাও, যে দেখবে যে ক্ষার কী দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে? হাইড্রোক্সিল আয়ন যতটি আছে ততটি হবে তার তুল্য সংখ্যা। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আছে কত? একটা। তাহলে এর তুল্য সংখ্যা কত হবে? 1। তাহলে তুমি খুব সহজেই কি এখানে সমীকরণে বসাই দিতে পারো তুল্য সংখ্যা। আর আমাদের বের করতে হতে পারে, দেখো এস অথবা ভি। এস দ্বারা কি বোঝায়? মোলারিটি। এস দ্বারা কি বোঝায়? ঘনমাত্রা বা মোলারিটি, ঘনমাত্রা। আর ভি দ্বারা কি বোঝায়? আয়তন। ঠিক আছে, তোমাকে যে কোনো একটা বের করতে বলতে পারে যে আয়তন কত হবে অথবা ঘনমাত্রা কত হবে। তো তুল্য সংখ্যাটা জাস্ট তোমাকে মুখস্থ রাখতে হবে বা একটু টেকনিক অবলম্বন করে মনে রাখতে হবে যে হাইড্রাসিডের ক্ষেত্রে কী হবে? যতটি হাইড্রোজেন থাকবে ততটা হবে তুল্য সংখ্যা। এবং ক্ষারের ক্ষেত্রে কী হবে? যতটি হাইড্রোক্সিল থাকবে ততটি হবে তার কি? তুল্য সংখ্যা। ঠিক আছে, এখানে লিখে রাখছি অ্যাসিডের তুল্য সংখ্যা। ওই অ্যাসিডকে প্রশমিত করতে যত মোল ক্ষার প্রয়োজন হয় সেটা কি হবে? তার তুল্য সংখ্যা। যেমন এখানে সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে। কয় মোল? 2 মোল। এই জন্য কি তুল্য সংখ্যা হচ্ছে 2 সালফিউরিক অ্যাসিডের। ওকে, আবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে, দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কত? 1। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কয় মোল লাগছে? 1 মোল সালফিউরিক অ্যাসিড। এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইডের কি তুল্য সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, আমরা দেখো আরো কিছু দেখি। তোমরা যখন টাইট্রেশনে ম্যাথ করবা তখন এই সূত্রটা দিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে, অর্থাৎ তখন কি তাহলে তোমার বিক্রিয়াটা করার প্রয়োজন হচ্ছে না, অথবা তোমাকে বিক্রিয়া করতে হবে যদি তুমি এই সূত্রটা অবলম্বন করো। কারণ এখানে এ আর বিটা কি তোমাকে বের করতে হবে বিক্রিয়া থেকে। ঠিক আছে, তোমরা দেখো তুল্য সংখ্যা, কিছু তুল্য সংখ্যা দেখি। দেখো H3PO4, H3PO4 এর তুল্য সংখ্যা, দেখো আমরা জানি কি অ্যাসিড কি করে? অ্যাসিড কি প্রোটন দান করে, তাই না? অ্যাসিড কি করে? প্রোটন দান করে। আর প্রোটনটা কি? প্রোটন হলো মূলত কি হাইড্রোজেন আয়ন। প্রোটনটা কি? প্রোটন হচ্ছে কি হাইড্রোজেন আয়ন।
তাহলে অর্থাৎ অ্যাসিড যতগুলা প্রোটন ত্যাগ করে বা যতগুলা হাইড্রোজেন থাকবে ততগুলা কেউ হাইড্রোজেন ত্যাগ করতে পারবে। সুতরাং অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে যতটি হাইড্রোজেন আছে, যতটি কি আছে হাইড্রোজেন আছে। দেখো এখানে হাইড্রোজেন আছে কত, হাইড্রোজেন আছে কত 3, এখানে কয় মোল কয়টা আছে হাইড্রোজেন 3টা আছে, তাহলে H3PO তুল্য সংখ্যা কত হবে 3। ওকে, আবার দেখো HCl, HCl এর হাইড্রোজেন কয়টা আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা একটা, তাহলে HCl এর তুল্য সংখ্যা কত হবে 1। ওকে, তারপর দেখো সালফিউরিক অ্যাসিড H2SO4 এর তুল্য সংখ্যা, দেখো হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন এখানে কয়টা আছে 2টা, তাহলে অবশ্যই তুল্য সংখ্যা কত হবে, তুল্য সংখ্যা হবে হচ্ছে 2। ওকে, তো এখান থেকে খুব সহজে তুমি করতে পারছো, তোমার বিক্রিয়ার প্রয়োজন হচ্ছে না, তোমার সময়টা সেভ হচ্ছে। সো এবার আমরা ক্ষারের ক্ষেত্রে দেখি। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের ক্ষেত্রে কি করব আমরা, ক্ষারের ক্ষেত্রে দেখব যে হাইড্রোক্সিল কয়টা আছে। ক্ষারের ক্ষেত্রে কি দেখব, আমরা জানি কি ক্ষার বা ক্ষারক এগুলো কি করে, পানিতে হাইড্রোক্সিল আয়ন দান করে, পানিতে কি করে হাইড্রোক্সিল আয়ন দান করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ক্ষারের ক্ষেত্রে কতটি হাইড্রোক্সিল আয়ন আছে, ক্ষারের ক্ষেত্রে কতটি হাইড্রোক্সিল আয়ন। দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সিল আয়ন কয়টা আছে, 2টা আছে। কয়টা আছে, 2টা আছে। তাহলে এর তুল্য সংখ্যা কত হবে, এর তুল্য সংখ্যা হবে কত 2। আবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইডের কত সংখ্যা, হাইড্রোক্সাইড আয়ন কয়টা আছে একটা আছে, তাহলে এর তুল্য সংখ্যা কত হবে 1টি। ঠিক আছে, তাহলে আমরা কি খুব সহজেই বলতে পারি যে অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে কি, অ্যাসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হবে যতটি হাইড্রোজেন থাকে, যতটি হাইড্রোজেন থাকে বা যতটি প্রোটন থাকে। প্রোটন বলতে কি প্রোটন ত্যাগ করে বোঝায়। ঠিক আছে, অ্যাসিড কি করে প্রোটন ত্যাগ করে, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করে হাইড্রোক্সিল পানিতে দান করে, পানি তৈরি করে। ঠিক আছে, আমরা এটা লিখে দিই যে অ্যাসিডের তুল্য সংখ্যা হবে যতটি থাকে। ক্ষারের তুল্য সংখ্যা হবে কি যতটি হাইড্রোক্সিল থাকে। ক্লিয়ার বিষয়টা? তো এখান থেকে খুব সহজে কি তুমি সূত্রতে এই সূত্রে কি তুল্য সংখ্যার মানটা বসায় অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, তার সামনে আমরা একটা ম্যাথ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলছে, 25 ml বা 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমন করতে 20 ml 0.05 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হয়। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত। তাহলে আমরা এখান থেকে যখন এই ম্যাথগুলো করব, যখন একটার আয়তন এবং কি দেওয়া আছে ঘনমাত্রা দেওয়া থাকবে এবং অপরটার আয়তন ও ঘনমাত্রা বের করতে বলে, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব, এই যে উপরে যে সূত্র লেখা আছে এই সূত্রটা কি ব্যবহার করার চেষ্টা করব। তো তখন দেখো আমরা বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কি লাগবে, তুল্য সংখ্যা লাগবে, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কি লাগবে, তুল্য সংখ্যা লাগবে। তো আমরা জানি কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তো ক্ষারে যে কটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কি আছে, তুল্য সংখ্যাকে তুমি ই দ্বারা প্রকাশ করতে পারো। তুল্য সংখ্যা কি দ্বারা প্রকাশ করো, ই দ্বারা প্রকাশ করো, তুল্য সংখ্যা। ঠিক আছে, তুল্য সংখ্যা কি দ্বারা প্রকাশ করবো, ই দ্বারা প্রকাশ করব। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা কত, সোডিয়াম হাইড্রোক্সাইড তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ এখানে কি একটা হাইড্রোক্সিল আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত 1, কারণ এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে সূত্রটা লিখি, দেখো ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড গুণন এস অফ
সোডিয়াম হাইড্রোক্সাইড গুণ ই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন গুণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা গুণ সোডিয়াম হাইড্রোক্সাইডের কি তুল্য সংখ্যা, এই যে, ঠিক আছে, ইকুয়াল টু ভি অফ HCl গুণন এস অফ HCl গুণ ই অফ HCl, ঠিক আছে? তো দেখো মানগুলো যদি বসাই দেই আমরা, দেখো ভি অফ NaH সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘন আয়তন কত, আয়তন দেওয়া হচ্ছে 25, আমাদের কি বের করতে হবে, ঘনমাত্রাটা বের করতে হবে। তো এটা আমাদের কি অজানা থাকলো, গুণন ই অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো এর তুল্য সংখ্যা কত, কয়টা হাইড্রোক্সিল আছে, একটা হাইড্রোক্সিল, তাহলে এখানে কি দেবো 1 দিলাম। এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন কত 20 ml, 20 গুণন এস অফ, তাহলে সলিবিলিটি বা ঘনমাত্রা কত 0.05, 0.05, তাই তো, গুণন ই অফ ইসিএল মানে কি, ই দ্বারা কি বোঝায়, তুল্য সংখ্যা বোঝায়, এইচসিএল তুল্য সংখ্যা কত 1, ঠিক আছে? তো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এবার যদি আমরা খুব সহজে ক্যালকুলেশন করি, আমাদের বের করতে হবে কি এস অফ NaOH, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডে কি লাগবে, ঘনমাত্রা লাগবে। তো তুমি এটা খুব তাড়াতাড়ি করতে পারো, ডাইরেক্ট এই লাইন লিখে, অর্থাৎ তুমি যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারো, আমি বোঝার ক্ষেত্রে কি একটু টাইম নিচ্ছি, তুমি যত তাড়াতাড়ি বুঝে যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারো ততগুলা কি তুমি টাইমটা সেভ করতে পারবো। তো সোডিয়াম হাইড্রোক্সাইডটা কী হবে, দেখো 20 গুণন 0. দেখো আমরা কি লিখবো, 0.05টাকে কি লিখবো আমরা 5 ডিভাইড বাই কয়টা শূন্য, 2টা শূন্য, ঠিক আছে? তো এটা লিখি, ডিভাইড বাই কি লিখবো, এখানে কত গেছিলো 25 গেছিলো, তাই তো, তাহলে 25। তো এটা যদি তুমি এখন ক্যালকুলেশন করো, যদি এটা ক্যালকুলেশন করো তাহলে 20 দিয়ে যদি তুমি এটাকে কাটো কত হবে, এখানে 5 হবে, তাই তো? আবার দেখো উপরে 5 আবার নিচে 5, এটা কি কেটে গেল, তাহলে থাকলো কি, উপরে থাকলো 1 এস অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল কি থাকলো বলো তো, উপরে থাকলো 1 আর নিচে থাকলো কত 25, নিচে থাকলো কত 25, ঠিক আছে, নিচে থাকলে কত 25। তো এই ক্ষেত্রে কি হবে বলো তো, আমি যদি উপরে যদি 100 থাকতো, উপরে যদি কি থাকতো 100 থাকতো, তাহলে আমি কি খুব সহজেই কি করতে পারতাম, ক্যালকুলেশন করতে পারতাম। তাহলে দেখো উপরে যদি 100 করতে হয়, আমরা জানি কি একটা শূন্য নিলে কি একটা দশমিক দিতে হবে, তাই না? প্রথম শূন্যের জন্য কি একটা দশমিক, এরপরে যদি একটা শূন্য দিব তখন কি হবে, এখানে একটা দশমিক, তাই তো? তো এবার 100 হলো, নিচে আছে কত 25, তো এটাকে যদি কাটো তাহলে কত থাকে 4, তাহলে এখানে কত হলো 4 মোলার, ঠিক আছে? তো এই যে দশমিকের ক্ষেত্রে, অর্থাৎ যে ক্যালকুলেটর গণনা, এটাকে তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে কিভাবে, যখন একটা শূন্য নেব তখন একটা দশমিক হবে, এর পরবর্তী শূন্যের জন্য কি এরপরে দশমিকের পরে শূন্য বসে, এবারে 100 দিলাম, নিচে 25 ছিল, কাটাকাটি 4, 0.04 মোলার। তাহলে দেখো খুব সহজে কি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা বের করে ফেললাম 0.04। তুমি যদি এখানে দেখো 1 মোলার, যাদের তুল্য সংখ্যা 1, এটাও 1 এবং এটা, তাহলে তুমি ডাইরেক্ট কি এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারো, ঠিক আছে? আবার তোমার মনে আছে তো তুমি খুব সহজে কি এটা এই লাইনটাও করে কি তুমি করতে পারো, তোমার এতটুকু করার প্রয়োজন হচ্ছে না, যদি তোমার মাথায় থাকে, ঠিক আছে? যে তোমার মাথায় থাকে তুমি কি জাস্ট এই লাইনটা থেকেও কি শুরু করতে পারো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো কি সূত্র, আমরা আয়তন দিব ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, ভি অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ বেজ, দেখো আমরা উল্টা করে লিখছি কেন, কারণ আমাদের যে মানটা প্রয়োজন সেই মানটা আমরা ডান সাইডে লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রকাশ করা সহজ হবে। দেখো আমরা কি লিখছিলাম, ক্ষারের যে আয়তন এবং ঘনমাত্রার গুণফল, তুল্য সংখ্যা গুণফল ইকুয়াল টু অ্যাসিডের আয়তন এবং কি ঘনমাত্রার সাথে তুল্য সংখ্যা গুণফল কি এটা সমান। তো এই সূত্র ব্যবহার করে কি আমরা খুব সহজেই ম্যাথগুলো করতে পারবো, ঠিক আছে? আশা করি এটা ভুল হবে না।
একটা জিনিস শেয়ার করো, যখন তোমাদের এই টাইপের ম্যাথগুলো দেয় তোমরা একটু কনফিউজড হয়ে যাও যে কি করবা, হ্যাঁ, একটু ঝামেলা পড়ো যে কি সূত্র করবা, তখন তোমাদের প্রবলেম হয়। তো সেক্ষেত্রে দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে তুমি কোন প্রসেসটা ব্যবহার করবে, দেখো খুব সহজেই তুমি যদি এই সূত্রগুলো একটু বোঝার চেষ্টা করো, একটু যদি মাথায় নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার কিন্তু এইগুলাতে তোমাকে কি একটু কনফিউজড হওয়ার যে চান্স সেটা কিন্তু নাই, ঠিক আছে? তুমি কি খুব সহজেই ম্যাথগুলো করে ফেলতে পারো। দেখো আমাকে বলছে 0.1 লিটার পরিমাণ 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে কত গ্রাম। এখানে দেখো কত গ্রাম, আমরা কিছুক্ষণ আগে কি বের করছিলাম, আমরা ঘনমাত্রা বের করছিলাম বা লিটার বের করছিলাম, কিন্তু এখানে কি বলছে ঘনমাত্রা না, এখানে বলছে কত গ্রাম, গ্রাম এককে সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হবে কত। এখানে অ্যাসিডের আয়তন এবং ঘনমাত্রা দেওয়া আছে, কিন্তু আমাদের ক্ষারেরটা কি বলতে হবে, ক্ষারের ভর বের করতে বলছে বা কত গ্রাম ক্ষার প্রয়োজন, এখানে কি বলতে হচ্ছে ভর। তো দেখো পুরা উল্টা, আয়তন দেওয়া আছে আর কি দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে একটার, অর্থাৎ অ্যাসিডের দেওয়া আছে। এবার ক্ষারের কি বের করতে হবে, ভরটা বের করতে হবে। এবার আমরা কোন সূত্র ব্যবহার করবো, দেখো আমরা জানি মোল সংখ্যা সমান কি বলতো, এসভি, অর্থাৎ আয়তন আর ঘনমাত্রা যদি গুণ করি তাহলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো। আবার এই মোল সংখ্যা সমান কি লেখা যায়, ডাব্লু বাই এম। ডাব্লু বাই এমটা দ্বারা কি ভর, অর্থাৎ যে ভরটা আমাদের বের করতে হয় গণনা করে, এবং এমটা হচ্ছে আণবিক ভর, ডাব্লু বাই এম। তাহলে এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে এসভি এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, ডাব্লু বাই এম লিখতে পারো, কি লিখতে পারো, ডাব্লু বাই এম লিখতে পারো, অথবা এন লিখতে পারো। তোমার বোঝার সাথে কি লিখতে পারো, এন, অর্থাৎ মোল সংখ্যা। দেখো আমরা সূত্রে কি লিখছিলাম, কি এস এ আর কি ভি, অর্থাৎ অ্যাসিডের ঘনমাত্রা আর কি অ্যাসিডের আয়তন। তাহলে এটা কি ঘনমাত্রা আর আয়তন গুণ করলে আমরা কি পাবো, মোল সংখ্যা পাবো না, এটাই লিখছি এখানে। আবার দেখো ক্ষারের আয়তন আর ঘনমাত্রা যদি গুণ করে তাহলে কি পাবো, ক্ষারের মোল সংখ্যা পাবো না, হ্যাঁ, তার সাথে তুল্য সংখ্যা গুণ। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে, কারণ যদি তোমার যেই ডাটাগুলো দেওয়া থাকে, যেই ডাটাগুলো দেওয়া থাকে এবং যেই ডাটাগুলো বের করতে হয় সেগুলো তোমাকে কম্পেয়ার করে সূত্রটা বসাইতে হবে। দেখো আমি এই ম্যাথের জন্য যে সূত্র লাগবে এটা হচ্ছে এই সূত্র লাগবে, এই ম্যাথের জন্য এই সূত্র লাগবে। কেন, দেখো এক সাইডে আমি কি লিখছি, ঘনমাত্রার আয়তন গুণ করে লিখছি, আবার এক সাইডে কি লিখছি, মোল সংখ্যা লিখছি। কারণ এই এতটুক মানে কি, আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা লিখতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন আর ঘনমাত্রা গুণফল মানে কি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা। ঠিক আছে, তো এর জন্য কি আমার যা প্রয়োজন, প্রয়োজন কেন, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করতে হবে, আর ভর কি পাবো আমি, মোল সংখ্যা থেকে ভর বের করতে পারবো। কোনটা থেকে ভর বের করতে পারবো, মোল সংখ্যা থেকে ভর বের করতে পারবো। যদি আমাকে বলতো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘন মানে কতটুকু লাগে হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর বের করতে বলতো, তখন আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি নিতাম, মোল সংখ্যা নিতাম। ঠিক আছে, বুঝতে পারছো, যে যে ডাটাগুলো দেওয়া আছে সেই সেই মানগুলো নিছি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে এর জন্য এই সূত্র নিছি, এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করতে হবে জন্য আমরা কি মোল সংখ্যা নিছি, কারণ মোল সংখ্যার ভিতরে কি পাবো, ডাব্লু বাই এম পাবো, আমাদের কি ডাব্লুটা বের করতে হবে। ক্লিয়ার, তাহলে দেখো আমরা যদি এটা লিখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা ঘনমাত্রা দেওয়া আছে কত, 0.1, আয়তন কত দেওয়া আছে 0.1। তোমরা জানো হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 1, ইকুয়াল টু এই যে এন, এনটাকে আমরা কি লিখতে পারি, ডাব্লু বাই এম, এটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো, সোডিয়াম হাইড্রোক্সাইড গুণ তুল্য সংখ্যা কত, সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা আছে 1, কেন, কারণ এখানে কি একটা হাইড্রোক্সিল আছে। ক্লিয়ার, তো দেখো যে গুণগুলা 0.1 0.1, আমরা দশমিকের গুণফলে কি লিখতে পারি, আমরা কি আগে দশমিকটা দিব, তাই তো, কি দিব, দশমিকটা দিয়ে দিব। এরপরে দশমিকের পরে যতগুলা সংখ্যা থাকে, দেখো এই ক্ষেত্রে দশমিক পরে একটা, এই ক্ষেত্রে কি দশমিক পরে একটা, তাহলে দশমিকের পরে কয়টা সংখ্যা হবে, দুইটা সংখ্যা হবে, সেক্ষেত্রে কি হবে, একটা 0 আর একটা কি হবে 1। ঠিক আছে, একটা 0 আর একটা কি হবে 1 হয়ে যাবে। কেন, কারণ দশমিক পরে কি দেখো এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, আবার এক এককে গুণ করলে কি একই হয়, তাহলে দশমিক পরে দুইটা সংখ্যা হলে কি হবে, দশমিক পরে একটা 0 দিয়ে তারপর কি 1। ওকে, ইকুয়াল টু ডাব্লু ডিভাইড বাই এম মানে কি আণবিক ভর। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, ডাব্লু ও সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর কত, এটা তোমরা মনে রাখতে হবে। ঠিক আছে, যদি মনে রাখতে পারো তাহলে খুবই সহজ। এটা হচ্ছে কত, 40, এটা কত 40 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইড এমটা কত 40 গ্রাম, তাহলে যদি আমরা 40টা লিখে দিলাম। ঠিক আছে।
দেখো আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে ডাব্লু অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো এটা কী করবো আমরা 40টা বার পক্ষান্তর করে দেবো। তো দেখো 40 গুণন 0.01, 40 গুণন 0.01। তোমরা যদি দশমিকের গুণ পারো তাহলে খুব সহজ, অথবা তোমরা কি এখান থেকে খুব সহজে লিখতে পারো 40 গুণন 1 ডিভাইড বাই কত, 100, তাই না? 1 ডিভাইড বাই 100, তাহলে 100 কাটা গেল, থাকলো কত 4 ডিভাইড বাই 10, যেটা মানে কি 0.4 গ্রাম, ঠিক আছে, 0.4 গ্রাম। তাহলে দেখো ক্যালকুলেশন কি আমরা খুব সহজে কি ভরটা বের করতে পারি। আমাদের যা দিবে আমরা কি জাস্ট প্রয়োজন মতো যদি সূত্রটা বসাতে পারি তাহলে কি খুব সহজেই কি মানগুলো বের করতে পারি। যদি আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, আমাকে আয়তন ঘনমাত্রা বের করতে বলে, তখন কি ডাইরেক্ট এই সূত্র, ঠিক আছে। আর যখনই ভর বের করতে বলে কি বলবে, আয়তন, একটার আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, অপরটার ভর বের করতে বলবে, তখন আমরা কি সূত্র ব্যবহার করব, এই যে মোল সংখ্যা, অর্থাৎ যেই সাইডের ভর বের করতে বলবে সেই সাইডে কি নেব, মোল সংখ্যা নিব। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর বের করতে বলছিল, সোডিয়াম হাইড্রোক্সাইডে কি নিছি, মোল সংখ্যা নিছি, ক্লিয়ার? তো এই সূত্র ব্যবহার করে কি আমরা খুব সহজেই বের করতে পারবো। এর মানে কি ডাব্লু বাই এম, এর মানে কি ডাব্লু বাই এম। এমটা তো আণবিক ভর, এটা তো নির্দিষ্ট ফিক্সড থাকে, ডাব্লুটা কি আমাদের বের করতে হয়েছে। দেখো কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা কি বের করে ফেলছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো নিয়মে।
দেখো এই ম্যাথগুলো একটু দেখো, আমি বোর্ডে একটা সূত্র লিখছি। এই ম্যাথগুলো করার সময় একটু অনেকের প্রবলেমে পড়ে যাও। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কি মূল দ্রবণে, অর্থাৎ মনে করো অনেকগুলো দ্রবণ আছে একসাথে, ঠিক আছে, অনেকগুলো দ্রবণ আছে একটা পাত্রে, মনে করো 0.25, একটা পাত্রে মনে করো ভি এক্স এস এক্স ঘনমাত্রা এবং ভি অফ এক্স আয়তনের আছে, দ্রবণ আছে। এবার আরেকটা পাত্রে তো মনে করো ভি ওয়াই এবং এস ওয়াই ঘনমাত্রার কি আছে, দ্রবণ আছে। আর আরেকটা পাত্রে কি আছে, ভি জেড এস জেড, তাই তো, অর্থাৎ ভি জেড আয়তন এবং কি জেড ঘনমাত্রার দ্রবণ আছে। এবার বলছে যে এই সবগুলোকে আমি একটা পাত্রে মিশাইলাম, সবগুলোকে কি একটা পাত্রে দ্রবীভূত করলাম। এই সবগুলোকে যদি একটা পাত্রে নেওয়া হয় তাহলে যে মূল দ্রবণ তৈরি হচ্ছে তার ঘনমাত্রা এবং কত, মূলত তার ঘনমাত্রাটা আসে। কারণ আয়তনটা কি তুমি খুব সহজে কি এখানে যতগুলো আয়তন আছে সবগুলোকে যোগ করে কি আয়তনটা পাচ্ছ। অর্থাৎ কি আমাকে যদি একটা বোতলে, মনে করো আমার কাছে 5টা বোতল আছে, 5টা বোতলের ভিতর 5টা বোতলে পানি আছে, তাই না, 5টা বোতলে পানি আছে। এবার আমি একটা গাবলাতে পানি, মনে করো একটা বালতিতে পানি ঢালতেছি, তাহলে বালতিতে পানির পরিমাণ কত হবে, ওই 5টা বোতলের যতটুকু পানি ছিল তাদের যোগফলের সমান হবে না? অবশ্যই তাই হবে। তো এই ক্ষেত্রেও যে মোট আয়তন যেটা, সেটা হবে কি পার্টিকুলারলি যে আয়তনগুলো আছে তাদের কি যোগফল, অর্থাৎ মোট টোটাল যে আয়তনটা সেটা কি হবে, এদের প্রত্যেকটি আয়তনের কি যোগফলের সমান। কিন্তু ঘনমাত্রাটা আবার কি যোগফলের সমান হবে না, ঘনমাত্রাটা কি যোগফলের সমান হবে না। কারণ কি আমরা ঘনমাত্রা মানে কি জানি, যে প্রতি লিটারে কতটুক দ্রবীভূত আছে, তাই না। তো এই ক্ষেত্রে যদি আয়তন বাড়ছে, আয়তনটা কি বেড়ে যাচ্ছে, তাহলে ঘনমাত্রাটা কি পরিবর্তন হবে, ঘনমাত্রার কি পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে ঘনমাত্রাটা কি দেখো, সূত্রটা কি হবে, এস ভি, যেখানে ভিটা হচ্ছে কি টোটাল আয়তন, ইকাল টু কি সামেশন অফ এস ভি, সামেশন অফ এস ভি মানে কি যোগফল, এস ভি এর কি যোগফল, অর্থাৎ আয়তন আর ঘনমাত্রার কি যোগফল। যতগুলো পাত্র থাকবে তাদের প্রত্যেকটির আয়তন এবং ঘনমাত্রা কি যোগফলের সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো এস ভি সমান আমরা কি লিখতে পারি, এস ওয়ান ভি ওয়ান প্লাস এস টু ভি টু প্লাস এস থ্রি ভি থ্রি। তো 3টা পাত্র থাকে এই পর্যন্ত ফিক্সড, যদি আরও থাকে সেক্ষেত্রে কীভাবে চলতেই থাকবে, এভাবে কি চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে এগুলাকে আমরা বুঝতে পারছি না। অর্থাৎ যদি তোমাকে একটা মিশ্রিত, অর্থাৎ অনেকগুলো পাত্র থাকে, সেই দ্রবণগুলো যদি একটা পাত্রে নেওয়া হয় সেই ক্ষেত্রে ঘনমাত্রা নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এসটা হচ্ছে কি মূল দ্রবণের ঘনমাত্রা, পরবর্তী যেটা তুমি যেই পাত্রে তুমি মিশাইছো ওই পাত্রের ঘনমাত্রা কি এস, আর ভিটা হচ্ছে কি ওই পাত্রের আয়তন। আর এগুলা কি যে নির্দিষ্ট ছোট ছোট যে পাত্রগুলো ছিল যেগুলো তুমি মিশাইছো ওগুলার কি ঘনমাত্রা আর কি আয়তনগুলোর যোগফল করতে যাবো, ঠিক আছে, টোটাল সমষ্টি। আচ্ছা, আমরা দেখো এটার একটা ম্যাথ দেখি, তাহলে তুমি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে।
দেখো একটা ম্যাথ দেওয়া আছে যে 5 ml বা 5 মিলিলিটার 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 2 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড একটি পাত্রে মেশালে দ্রবণের ঘনমাত্রা কত হবে। দেখো আমি কি বলছিলাম যে দুইটা জিনিসকে একই সাথে মিশানো হয়, দুইটা জিনিসকে যদি একই সাথে মিশানো হয় আর যদি তোমাকে বলে যে মিশ্রিত মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? তখন কি এই যে এই সূত্র ব্যবহার করব। এই সূত্রের এসটা হলো কি মিশ্রিত দ্রবণের, অর্থাৎ মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, আর এটা হলো মিশ্রিত দ্রবণের কি আয়তন। ঠিক আছে, মিশ্রিত দ্রবণের আয়তন মানে কি টোটাল আয়তনগুলোর কি যোগফল। ঠিক আছে, টোটাল আয়তনটা কি হবে, ইন্ডিভিজুয়াল যে আয়তনগুলো আছে তাদের কি যোগফল। তাহলে দেখো আমরা এটা কিন্তু লিখতে পারি এস এস অফ, দেখো এস ইন্টু ভি এর পরে ভি এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো আয়তনগুলোর কি যোগফল না, দুইটা আয়তন, তাহলে V1 প্লাস V2, এখানে কয়টা আয়তন দেওয়া আছে, দুইটা আয়তন, ইকাল টু কি লিখতে পারি S1 V1 প্লাস S2 V2। দেখো নর্মালি ভিটা কি টোটাল কি আয়তনের যোগফল না, এই জন্য আমরা কি এটা লিখছি। ঠিক আছে, V1 প্লাস V2 সলিউশন। তো দেখো এবার যদি তুমি মান বসায় দাও, আমাদের কি লাগবে, এস এর মানটা লাগবে। তো এস আমরা V1 এর মান কত 5 যোগ আবার কত আছে 2 ml, তাহলে 2 ইকুয়াল টু S1 এর মান কত, S1 এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 5, V1 এর মান কত 5 যোগ কি বলছে দেখো S2 এর মান কত 5 এবং V2 এর মান কত 2। ঠিক আছে, তো আমাদের লাগবে কি S লাগবে না, তো S লাগবে, তাহলে তার পরবর্তী মানগুলো আমরা বসাই দিই। 5 5 25 যোগ 5 দোকানে কত 10 ডিভাইড বাই কত 7। ওকে, সরি এখানে আমার একটু আচ্ছা দেখো বিষয়টা বুঝো, যদি তাই হয় তাই না, এখানে কত আসছে বলো তো 35 ডিভাইড বাই কত 7, যদি কাটাকাটি করো সেক্ষেত্রে মান আসে কত 5, তাহলে কত হচ্ছে 5 মোলার। তো আলটিমেটলি কি আসছে যে তুমি যদি এই 5 মোলার 5 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 2 ml 5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি মিশ্রিত করো, তাহলে যে মিশ্রণের পরে যে দ্রবণটা তৈরি হবে, মিশ্রণের পরে যে দ্রবণটা তৈরি হবে তার ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি, আমরা এস ইন্টু ভি, অর্থাৎ ভিটা কি টোটাল ঘনমাত্রার যোগফল, V1 প্লাস V2 ইকুয়াল টু S1 প্লাস V1 প্লাস S2 V2, অর্থাৎ ইন্ডিভিজুয়াল যে আয়তন ঘনমাত্রার যোগফলগুলো হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল, অর্থাৎ প্রথম পাত্রের জন্য এটা, দ্বিতীয় পাত্রের জন্য এটা, 3 নম্বর পাত্রটা কি আবার 3 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি আমার লাগবে এস এর মানটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি মানটা বের করছি। তো মিশ্রিত পাত্রের ঘনমাত্রা কি হবে 5 মোলার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আবার বোঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, যদি অনেকগুলো পাত্র দেওয়া থাকে, যদি বলে যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, তখন কি আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, মিশ্রিত দ্রবণের লেখি তাহলে বুঝতে ভালো হবে। মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা। ওকে, তো এবার দেখো, এবার একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে মোলে যে পাত্রটা, পাত্রের যে দ্রবণটা, সেটা আমাদের কি হবে, অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে, এই জিনিসটা একটু খেয়াল করি। ঠিক আছে।
দেখো বাচ্চারা, তোমরা এই যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা আয়তন, দেখো তোমরা কিন্তু এই দুই জিনিসটা অনেকে একটু কনফিউজ, একটু ভয় পেয়ে যাও যে যখন বলে যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয়, অর্থাৎ প্রকৃতি বলতে দ্রবণটা মানে ক্ষারীয় হবে নাকি হচ্ছে অম্লীয় হবে, আবার বলে যে মিশ্রিত যে দ্রবণ করলা সেই মিশ্রিত দ্রবণের পিএইচটা নির্ণয় করো, তাই না? তো এই ক্ষেত্রে একটু ভ্যাবাচাকা খেয়ে যাও না, যে একটু প্রবলেম, যে অনেক বড় ম্যাথ কীভাবে করব, খুব সহজে মানে কঠিন কঠিন লাগে, তাই তো একটু টেনশন লাগে। দেখো টেনশন করার কোনো কারণ নেই, খুব সহজে কি তুমি এগুলো করতে পারো, কারণ এটা আমরা তোমাকে বুঝাই দেবো এখন। এটা বোঝার পরে তোমার কাছে আর এই বিষয়টা কঠিন লাগবে না। দেখো আমরা কিভাবে খুব সহজেই মানগুলো বের করতে পারি। এখন আমরা একটা সূত্র লিখছি যে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা, অর্থাৎ তুমি যদি একটা ক্ষার আর অ্যাসিডকে তুমি মিশাইলা, একটা ক্ষার আর একটা অ্যাসিডকে একটা পাত্রে মিশাইছো, এবার মিশানোর পরে কি এটার ঘনমাত্রা চেঞ্জ হবে, আবার কি এটার আয়তনও চেঞ্জ হবে। আয়তনটা কি, আয়তনের টোটাল, অর্থাৎ অ্যাসিড যদি 50 ml থাকে, ক্ষার যদি 10 ml থাকে, দুইটা যোগ করলে যে আয়তন হয় ওইটা কি, অর্থাৎ আমাদের ফাইনাল যে আয়তন ওইটা হবে। ঠিক আছে, আয়তনটা তোমরা যোগ করে বের করতে পারবে, কিন্তু কি ঘনমাত্রা কি যোগ করে বের করা যাবে না, ঘনমাত্রাটা কি যোগ করে বের করা যায় না, এটা কি গাণিতিকভাবে বের করতে হয়। তাহলে মিশ্রিত দ্রবণের অবশ্যই ঘনমাত্রার আয়তনটা চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে আয়তন আর ঘনমাত্রা বের করার সূত্র কি, দেখো যদি মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা যদি এস হয় আর আয়তন যদি ভি হয়, সেই ক্ষেত্রে সূত্রটা কি, এস ভি সমান আমরা কি লিখতে পারি, এস এ, এ দ্বারা বোঝাচ্ছে অ্যাসিড, এ দ্বারা কি অ্যাসিড, আর বি দ্বারা হচ্ছে বেস বা ক্ষার। ঠিক আছে, তাহলে অ্যাসিডের ঘনমাত্রা গুণ অ্যাসিডের আয়তন গুণ তুল্য সংখ্যা, ঠিক আছে, মাইনাস সামেশন অফ এস বি মানে কি বেজ, অর্থাৎ ক্ষারের ঘনমাত্রা ভিবি, অর্থাৎ ক্ষারের আয়তন এবং ক্ষারের ঘনমাত্রা গুণফল ইন্টু তুল্য সংখ্যা। ঠিক আছে, তো আমি এটা কি নিছি, মাইনাস নিছি, মাইনাস কার মানটা নিছি, কার আগে মাইনাস আছে, ক্ষারের আগে মাইনাস আছে, তাহলে মাইনাস কার মান নিছি, ক্ষারের মানটা আমরা কি নিছি, মাইনাস নিছি। যদি একই প্রজাতির থাকে, অর্থাৎ দুইটাই যদি অম্ল থাকে, সেক্ষেত্রে আমরা কি নিব, প্লাস নিব। আর যদি একটা ক্ষার আর একটা অ্যাসিড থাকে, তোমরা কি যে কোনো একটা নেগেটিভ ধরবা, যে কোনো একটা কি ধরবা, নেগেটিভ ধরবা। আর যদি একই প্রজাতির থাকে, অর্থাৎ দুইটাই যদি অম্ল থাকে, সেক্ষেত্রে আমরা কি নিতাম, এখানে প্লাস নিতাম। যেহেতু একটা অম্ল আর একটা ক্ষার, সেক্ষেত্রে আমরা কি নিছি, মাইনাস নিছি। কোনটা মাইনাস নিছি, ক্ষার যেটা, এই ক্ষারের মানটা কি নিছি, মাইনাস নিছি। ঠিক আছে, দেখো এই পাশে লিখে রাখছি, অ্যাসিডের কি মান নিছি, পজিটিভ মান নিছি, আর ক্ষার কি নিছি, নেগেটিভ মান। ঠিক আছে, ওই যে ভেক্টর যেভাবে করছিলাম আমরা, ভেক্টর একটা পজিটিভ একটা নেগেটিভ যেমন মান নিয়ে করছিলাম দিকের ক্ষেত্রে, ঠিক তেমনি একটা কি, একটা নির্দেশকের ক্ষেত্রে নির্দেশক হিসাবে আমরা কি করছি, প্লাস এবং মাইনাস এই মান দুইটা ব্যবহার করছি। ঠিক আছে, তো এবার দেখো, যদি আমাকে ঘনমাত্রা বের করতে বলে, তখন আমরা কি সূত্র ব্যবহার করব, এই সূত্র। ঘনমাত্রা বের করতে কি, এই সূত্র। আবার আমরা জানি কি, আয়তন আর ঘনমাত্রা যদি গুণ করা হয় তাহলে কি পাবো, মোল সংখ্যা পাবো, তাই না? তাহলে মিশ্রণের যদি মোল সংখ্যা বের করতে বলে, যদি বলে যে মিশ্রণের মোল সংখ্যা কত এবং কোন মৌলটি আছে অবশিষ্ট আছে এবং তার মোল সংখ্যা কত, সেই ক্ষেত্রে কি করব, দেখো এন ইকাল টু, এটা কি মিশ্রণের মোল সংখ্যা এন, অর্থাৎ মিশানোর পরে যে মোল সংখ্যাটা হয় সেটা হচ্ছে এন হয়, তাহলে সেটা কি হবে, এন অফ এ, অর্থাৎ অ্যাসিডের মোল সংখ্যা। দেখো এই যে ভি অফ এ এসে, এটা আমরা লিখতে পারি কি, মোল সংখ্যা, যদি মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে এন অফ এ গুণন তুল্য সংখ্যা মাইনাস এন অফ বি তুল্য সংখ্যা। ঠিক আছে, আবার তুমি এই জায়গায় কি লিখতে পারো, এখানে কিন্তু তুমি এন লিখতে পারো, এটার পরিবর্তে কি লিখতে পারো, এন লিখতে পারো। যদি তোমাকে এখানে মোল সংখ্যা না দেওয়া থাকে, অ্যাসিডের মোল সংখ্যা দেওয়া নাই, বেজেরও মোল সংখ্যা দেওয়া নাই, অ্যাসিডের আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, আবার ক্ষারের মনে করো মূলত তোমার যে ডাটাগুলো দেওয়া থাকবে, তোমার যদি এস আর ভি এর ডাটা দেওয়া থাকে, তুমি এই সূত্র ব্যবহার করবা। আবার যদি তোমাকে বলে যে মোল সংখ্যা দিয়ে দিল, তুমি কি এস ভি এর পরিবর্তে মোল সংখ্যাটা লিখতে পারবা। ক্লিয়ার, যদি মোল সংখ্যা দেওয়া থাকে, কি এস ভি এর পরিবর্তে কি লিখতে পারবা, এন এর মান লিখতে পারো, অর্থাৎ মোল সংখ্যাটা লিখতে পারো। যেটা তোমার প্রয়োজন হচ্ছে, তুমি কি এই সূত্র ব্যবহার করবা না এই সূত্র ব্যবহার করবা, সেটা যেটা তোমার প্রয়োজন অনুসারে তুমি ব্যবহার করবা। এবার দেখো প্রক্রিয়াটা কি হবে, যদি এই ক্যালকুলেশন মান বসানোর পরে যদি মানটা যদি পজিটিভ আসে, দেখো তো পজিটিভ কি হলে, অ্যাসিডের মান নিছিলাম না পজিটিভ, তাহলে যদি ক্যালকুলেশনের মানটা যদি পজিটিভ আসে, তাহলে দ্রবণের প্রকৃতি হবে কি, অম্লীয় বা অ্যাসিডিক। ঠিক আছে, আবার দেখো আমরা ক্ষারের মান নিছিলাম কি, মাইনাস না, তাহলে ক্যালকুলেশনের যদি মান যদি নেগেটিভ আসে, তাহলে কি হবে, দ্রবণের প্রকৃতিটা ক্ষারীয় হবে। ওকে, কারণ আমরা কি ক্ষারের মানটা কি নিয়েছিলাম, নেগেটিভ নিয়েছিলাম, তাহলে নেগেটিভ আসলে কি হবে, ক্ষারীয় আসবে। ঠিক আছে, আর যদি পজিটিভ আসে তাহলে কি হবে, অম্লীয়।
হিসাবটা কি বুঝতে পারছো এখানে? হ্যাঁ, এখানে দেখো, এখানে সূত্রগুলো আমি একটু বিস্তারিত দিই। এটা তুমি খেয়াল রাখবা যে তুমি যেটা পজিটিভ ধরছো, ক্যালকুলেশন যদি ওইটাই পজিটিভ আসে, তুমি যেটা পজিটিভ ধরছিলে ওইটা। আমি যদি এখানে পজিটিভের মান, আমি যদি পজিটিভটা অম্লীয় ধরতাম, অর্থাৎ ক্ষারীয় যদি ধরতাম, তাহলে যদি পজিটিভ মান আসতো তাহলে কি হতো, এখানে ক্ষারীয় হয়ে যেত। আবার দেখো নেগেটিভ যদি আমি অম্লীয় ধরতাম, তাহলে যদি মানটা যদি নেগেটিভ আসতো তাহলে কি অম্লীয় হতো। অর্থাৎ মূলত তুমি এই যে এখানে যেইটা নেগেটিভ নিবা, আবার এখানে যেটা পজিটিভ নিবা, মূলত তার ভিত্তিতে কি তুমি অম্লীয় হবে না ক্ষারীয় হবে। ঠিক আছে, ক্যালকুলেশনে পজিটিভ আসলে তুমি যেটা পজিটিভ ধরছিলে, আমি এখানে পজিটিভ অ্যাসিড ধরছি, এর জন্য কি ক্যালকুলেশনে যদি পজিটিভ আসে তাহলে কি আমার প্রকৃতিটা হবে অম্লীয়। আবার আমি ক্ষারটা কি নেগেটিভ ধরছিলাম, এর জন্য কি ক্যালকুলেশন যদি মান নেগেটিভ আসে সেই ক্ষেত্রে কি হবে, ক্ষারীয় হবে। ক্লিয়ার? তবে দেখো এই সূত্রটা একটু বিস্তারিত লেখি। মনে করো কি কি পজিশনে আসতে পারে এক কথায়। তুমি এখানে এখান থেকে মোল সংখ্যাটা বের করতে পারো। মনে করো মোল সামেশন অফ, এটা তুমি লিখতে পারো SAVA গুণন ই দিয়ে লিখলাম তুলো সংখ্যাটা, ঠিক আছে, মাইনাস। তোমার মনে করো এবার বললো যে এখানে অ্যাসিডের যে ক্ষার, এই ক্ষারের তোমার ঘনমাত্রাও দেওয়া নাই, কি দেওয়া নাই, ঘনমাত্রাও দেওয়া নাই, আয়তনও দেওয়া নাই, দেওয়া হচ্ছে কি মোল সংখ্যা। তুমি তাহলে এখানে কি লিখতে পারো, মোল সংখ্যা লিখতে পারো, বেস গুণন ই। কারণ কি এসভি এর মানে কি এনবি, তাই না? এসবি মানে কি ভিভি মানে কি এনবি। তোমার যে ডাটা দেওয়া থাকবে তুমি কি সেই ডাটা অনুযায়ী বসাবা। আবার এখানে তুমি কি বসাতে পারো, এখানেও তুমি মনে করো অ্যাসিডের ক্ষেত্রে তোমাকে মোল সংখ্যা দেওয়া আছে, তাহলে তুমি অবশ্যই মোল সংখ্যা লিখবা। আবার ক্ষারের ক্ষেত্রে আয়তন আর ঘনমাত্রা দেওয়া আছে, তুমি কি এখানে ক্ষার এবং ঘনমাত্রা লিখতে পারবা। ঠিক আছে, অর্থাৎ যে ডাটাগুলো তোমার দেওয়া থাকবে তুমি কি সেই অনুযায়ী মানটাকে কনভার্ট করে লিখতে পারবা। আবার এখানে মোল চাইলো, তখন তুমি এন এর মান বের করলা। আবার যদি তোমাকে এস চাই, এস ভি বের করলা, তাহলে এস ইকাল টু কি হবে, টোটাল মানটা ভাগ হয়ে যাবে না, সামেশন অফ এন এ ই মাইনাস সামেশন অফ এস ভি বি ডিভাইড বাই কত, ভি। ঠিক আছে, ভি কেন, কারণ আমার কি মান লাগবে ঘনমাত্রা। যদি আমাকে ডাইরেক্ট ঘনমাত্রা বের করতে বলে তাহলে কি আমরা এস ইকাল টু ভি ছিল, এবার কি পক্ষান্তর করে দিলাম। ক্লিয়ার? তো প্রয়োজন অনুসারে তুমি এই সূত্রগুলো কি ব্যবহার করতে পারবা। যে মান দেওয়া থাকে, যদি মোল সংখ্যা দেওয়া তাহলে মোল সংখ্যা বসাবা, যদি আয়তন ঘনমাত্রা দেওয়া থাকে আয়তন ঘনমাত্রা বসাবা। ঠিক আছে, যদি এই পাশে ঘনমাত্রা চাই তাহলে কি এস ভি লিখবা, আর যদি মোল সংখ্যা চাই তাহলে কি এন লিখবা। ঠিক আছে, তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা তোমার ক্লিয়ার হবে। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ঠিক আছে, রিটেনে কিন্তু আসতে পারে।
দেখো এই যে টাইট্রেশনের ক্ষেত্রে বা এই ম্যাথগুলোর ক্ষেত্রে, মিশ্রণের ম্যাথগুলা পরিমাণগত রসায়নের ক্ষেত্রে অনেকটা ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলা রিটেনে দিয়ে দিতে পারে, রিটেনে বা এমসিকিউতে দিয়ে দিতে পারে। তো এই এমসিকিউতে দিলে তো তোমার কি শর্টকাটে করার বুদ্ধি রাখতে হবে, যেভাবে সূত্র বসাইলাম শর্টকাটে যতটুকু পারো। আবার রিটেনে হলেও কি তুমি ওই সূত্র ব্যবহার করতে পারবে, সমস্যা নেই। দেখো আমাকে বলছে দ্বিক্ষারকীয় অ্যাসিড, একটা জিনিস খেয়াল করো, দ্বিক্ষারকীয় মানে কি বলছো, যে এই অ্যাসিডকে প্রশমিত করতে কয়টা ক্ষারক লাগবে, দুইটা ক্ষারক লাগবে, ঠিক আছে। এই অ্যাসিডকে এখানে যে ক্ষারক, দ্বিক্ষারকীয় অ্যাসিড মানে কি, ওই অ্যাসিডকে প্রশমিত করতে দুই মোল ক্ষারক লাগবে। তাহলে এই দ্বিক্ষারকীয় অ্যাসিডের তুল্য সংখ্যা কত হবে, 2। এটা খেয়াল রাখবা, দ্বিক্ষারকীয় অ্যাসিডের তুল্য সংখ্যা, দ্বিক্ষারকীয় অ্যাসিডের তুল্য সংখ্যা যেগুলো কত, 2। আর যে বলে ত্রিক্ষারীয় যদি বলে তাহলে সেক্ষেত্রে তুল্য সংখ্যা কত হবে, 3, ঠিক আছে। আবার যদি তোমাকে এই ক্ষারকের ক্ষেত্রে কি বলে, দ্বিঅম্লীয় ক্ষারক এর তুল্য সংখ্যা দেখো, দ্বিঅম্লীয় ক্ষারক তার মানে কি, এই ক্ষারকটাকে প্রশমিত করতে কয়টা অম্ল লাগে, 2টা অম্ল লাগে। তাহলে আমরা কি জানি, যত মোল লাগবে প্রশমিত করতে ওটাই কি হবে, তুল্য সংখ্যা। তাহলে দ্বিঅম্লীয় মানে কি, দ্বিঅম্লীয় ক্ষারক মানে কি, এই ক্ষারকের তুল্য সংখ্যা কত, 2। আবার যদি বলে ত্রিঅম্লীয় তাহলে কি হবে, 3, ঠিক আছে। তেমনি দ্বিক্ষারকীয় অ্যাসিডের তুল্য সংখ্যা কত, 2। আবার ত্রিক্ষারকীয় অ্যাসিডের সংখ্যা কত, 3। দ্বিক্ষারকীয় অ্যাসিডকে প্রশমিত করতে 2 মোল ক্ষারক লাগবে, আর ত্রিক্ষারকীয় অ্যাসিডকে প্রশমিত করতে 3 মোল ক্ষারক লাগবে, ঠিক আছে। আমরা এখানে তুল্য সংখ্যা লাগবে, এর জন্য আমরা এই জিনিসটা ক্লিয়ার করে নিলাম। দেখো আমি কি বলছিলাম, যখন মিশ্রণের এরকম থাকবে তখন কি একটার মান তুমি পজিটিভ, একটার মান কি নেগেটিভ ধরে নিবা। তো আমাকে বলছে দেখো পিএইচ নির্ণয় করতে কি লাগে, ঘনমাত্রা লাগে। কি লাগে, পিএইচ নির্ণয় করতে ঘনমাত্রা লাগে। তাহলে আমরা যদি মিশ্রণের দেখো সলিউশনটা করি, মিশ্রণের ঘনমাত্রা এস হলে, মিশ্রণের ঘনমাত্রা কি এস হলে, আমরা সূত্র কি জানছিলাম, সূত্র কি লিখছিলাম, SV ইকুয়াল টু সামেশন অফ, কি বলতো, আমরা যে অ্যাসিড আছে সেটা কি ধরবো, পজিটিভ। তাহলে কি হবে, এস অফ এ ইন্টু এস অফ ভি ইন্টু তুল্য সংখ্যা, ক্লিয়ার। মাইনাস কেন, কারণ কি এখানে একটা অ্যাসিড একটা কি ক্ষার আছে, 2 রকম জিনিস আছে, 2 রকম জিনিস তাহলে কি একটা পজিটিভ একটা নেগেটিভ। নেগেটিভ কোন ধরলাম, যে ক্ষারকটা আছে, যে ক্ষারটা আছে এই ক্ষারটাকে আমি কি ধরলাম, নেগেটিভ ধরলাম। তাহলে ক্ষার নেগেটিভ ধরছি, তাই না। এখানে এস অফ এ তাহলে সামেশন অফ, যতগুলা ক্ষার থাকবে এখানে, যতগুলো থাকবে তাদের যোগফল, এখানে যতগুলো অ্যাসিড থাকবে ততগুলো অ্যাসিডের যোগফল, মূলত 2টা পার্ট, ঠিক আছে। এখানে মনে করো একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা সালফিউরিক অ্যাসিড, তাহলে কি তাদের যোগফল হবে, অর্থাৎ তাদের আয়তন এবং ঘনমাত্রার যোগফলটা এর ভিতর হবে। এর জন্য কি সামেশন দ্বারা কি একাধিক অ্যাসিড থাকলেও কি তাদের যোগফলটা হবে। আবার এই সাইডে কি একাধিক যদি ক্ষার থাকে তাদের যোগফল হবে, আর মাঝখানে হবে শুধু নেগেটিভ, ঠিক আছে। এই জন্য এটা কি সামেশন বোঝাচ্ছে, বি গুণন ভিবি গুণন তুল্য সংখ্যা, ঠিক আছে। তো দেখো আমাদের কি লাগবে, ঘনমাত্রা লাগবে, কি লাগবে, ঘনমাত্রা লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এস লাগবে, তাই তো। এস সমান কি লিখতে পারি, সামেশন অফ এস এ ভি এ গুণন তুল্য সংখ্যা মাইনাস সামেশন অফ এস বি ভিবি তুল্য সংখ্যা, ঠিক আছে। ডিভাইড বাই কি লাগবে, আমাদের যেহেতু ঘনমাত্রা লাগবে, ক্যালকুলেশনে আমরা প্রকৃতি নির্ণয় করবো কিভাবে, ক্যালকুলেশন যদি পজিটিভ আসে তাহলে কি অম্লীয় হবে, আর ক্যালকুলেশন যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কি হবে, ক্ষারীয় হবে। হিসাব ক্লিয়ার। আর আমাদের পিএইচ নির্ণয় করতে কি লাগবে, ঘনমাত্রা, এই জন্য আমরা কি ঘনমাত্রাটা বের করছি, ডিভাইড বাই ভি। তো দেখো মানগুলো এবার বসায় দাও। অ্যাসিডের ক্ষেত্রে কি দেওয়া আছে, 50 ml, 50 গুণন 0.3, এটা আয়তন, এটা কি ঘনমাত্রা, ঠিক আছে, গুণন দ্বিক্ষারকীয়, তাহলে এটার তুল্য সংখ্যা কত, 2, মাইনাস বেজ,
বেজের কত, ঘনমাত্রা কত 0.2, আয়তন কত 200 ml। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো MOH কয়টা হাইড্রোক্সিল আছে, একটা হাইড্রোক্সিল আছে, তাহলে একটা হাইড্রোক্সিল থাকলে কি হবে তুলো সংখ্যা, তুলো সংখ্যা হবে 1 ডিভাইড বাই ভিটা কি টোটাল না, এই ভিটা কি টোটাল আয়তন। দেখো টোটাল আয়তন কি হবে, এই পাত্রে কত ছিল 50 আর এই পাত্রে কি ছিল 200, তাহলে কি তাদের যোগফলটা হবে না টোটাল আয়তন, 50 যোগ 200। ক্লিয়ার? এই জিনিসটা বুঝছো? এখানে কি জাস্ট মান বসাই দিছি, কি দিছি মান বসাই দিছি, অ্যাসিডটা নিছি পজিটিভ দিকে আর নেগেটিভ কোনটা, ক্ষারটা নিছি কি নেগেটিভ। এই ক্যালকুলেশন করে যদি আমার মান যদি পজিটিভ আসে সেক্ষেত্রে অ্যাসিডিক হবে দ্রবণের প্রকৃতিটা, আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে কি হবে ক্ষারীয় প্রকৃতির। তাহলে আমরা এই সাইডে ক্যালকুলেশনটা করি, ঠিক আছে, এই সাইডে ক্যালকুলেশনটা করি। দেখো তো কি হয়, S = 50 ইন্টু আমরা 0.3 আছে এটাকে কি লিখতে পারি 3/10 গুণন 2, ঠিক আছে। সে ক্যালকুলেশনটা হয়তো এখানে আটবে না, আমরা একটু সাইড করে লিখি। শর্টে লেখার চেষ্টা করি। দেখো তাহলে S = কি আসে বলতো, 50 ইন্টু 0.3 কে লেখা যায় 3/10 গুণন 2, ঠিক আছে, মাইনাস 0.2 কে লেখা যায় 2/10 ইন্টু 200, আর এক তো দরকার নাই, ডিভাইড কত বলো তো 250। এবারে তাহলে ক্যালকুলেশন করি, 10 দিয়ে 50 কাটো তাহলে থাকলো কত 5, তাই না, থাকলো কত 5, 3 পাশা কত বলো তো, 3 পাশা 15, আর এই যেখানে 2 আছে উপরে কত 3 আর উপরে কত 2, 3 পাশা 15, 15 দোকানে কত 30, মাইনাস দেখো 10 দিয়ে যদি তুমি 200 কাটো থাকলে কত 20, 20 আর 2 গুণ করলে কত হয় 40, ডিভাইড বাই কত 250। দেখো মানটা কি আসে -10 ডিভাইড বাই কত 250। তাহলে তুমি উপরে আছে 10 আর নিচে আছে 250, তাহলে উপরে অবশ্যই কি করতে হবে 1000 করতে হবে, তাছাড়া তো কি ভাগ যাবে না। তো আমরা কি নিব মাইনাস একটা কি নেব দশমিক নিলাম, এরপর এখানে কি নিব একটা শূন্য নিলাম, 100 নিলেও কি হচ্ছে না, তাহলে কি 1000 নিতে হবে, তাহলে কি এখানে একটা শূন্য এখানে একটা শূন্য। দেখো 1000কে ভাগ করলে কি হয় 4 হয়, তাহলে এখানে কি হবে 4 মোলার। দেখো আমাদের এখানে মাইনাস মান কি আসছে, রেজাল্টটা কি আসছে মাইনাস আসছে। এস এর মানটা কি আসছে বলো তো, এস এর মানটা আসছে মাইনাস আসছে, দেখো ঋণাত্মক আসছে, এস এর মানটা মাইনাস আসছে, যার কারণে এর প্রকৃতিটা কি হবে, এর প্রকৃতিটা হবে কি ক্ষারীয়। আমরা অবশ্যই বলতে পারি অতএব প্রকৃতি হবে কি, প্রকৃতি হবে ক্ষারীয়। আচ্ছা এখানে ক্ষারীয় কি অবশিষ্ট আছে, কোনটা অবশিষ্ট আছে, ক্ষারটা অবশিষ্ট আছে, যার কারণে কি হয়েছে এটা ক্ষারীয় হয়েছে। তাহলে কত মোলার অবশিষ্ট আছে, 0.04 মোলার কি সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি আমাদের অবশিষ্ট আছে। এবার কি আমরা কি বলতে পারি, তাহলে এই দ্রবণটা কি হবে ক্ষারীয় হবে। নেগেটিভ মানে কি ক্ষারীয়, নেগেটিভ মানে কি ক্ষারীয়। এবার পিএইচ নির্ণয় সূত্র তো অবশ্যই জানো যে পিএইচ, অর্থাৎ পিএইচ, তাহলে পিএইচটা কি হবে, যেহেতু এটা ক্ষারীয় তাহলে অবশ্যই কি 14 মাইনাস লগ এদের কি ঘনমাত্রা 0.04, ঠিক আছে, যেটা হবে সেটা কি পিএইচ। তো এটা টোটাল আসবে না, ছোটোখাটো পিএইচ দেওয়া থাকবে, ঠিক আছে। তো এটা প্রকৃতির অঙ্কটা বুঝছো, যদি দুইটা একটা অ্যাসিড একটা ক্ষার যদি মিশ্রণ করি সেই ক্ষেত্রে কি ঘনমাত্রা বের করার সূত্র কি হবে, আমরা কি অ্যাসিডের ঘনমাত্রা আয়তন গুণন তুলো সংখ্যা মাইনাস ক্ষারের আয়তন গুণন ঘনমাত্রা গুণন কি তুলো সংখ্যা, এই সূত্র থেকে কি খুব সহজে ঘনমাত্রা কি বের করতে পারবো, এবং কি মিশ্রণের যে প্রকৃতি ক্ষারীয় হবে না অম্লীয় এটা কি খুব সহজে বের করতে পারবো, ঠিক আছে। যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কি অম্লীয়, আর নেগেটিভ আসলে কি ক্ষারীয়।